ইতিহাসের আয়নায় আপনাদের স্বাগতম। প্রিয় বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব গুপ্ত যুগের নবম পর্ব নিয়ে। আজকের আলোচ্য বিষয় নালন্দা বিশ্ববিদ্যালয় ও গুপ্ত যুগের শিক্ষা বিপ্লব। ইতিহাসে কিছু কিছু প্রতিষ্ঠান থাকে যেগুলো শুধু শিক্ষা দেয় না, বরং পুরো সভ্যতার দিক পরিবর্তন করে দেয়। গুপ্ত যুগ ছিল ঠিক তেমনই এক সময় যখন জ্ঞান শুধু অর্জন করা হতো না, বরং সেটাকে ছড়িয়ে দেওয়া হতো এক মহাসমুদ্রের মতো। আর সেই জ্ঞান বিপ্লবের অন্যতম শ্রেষ্ঠ কেন্দ্র ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়। গুপ্ত সাম্রাজ্যের সময়ে ভারতবর্ষে রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি হওয়ায় শিক্ষা, গবেষণা এবং দার্শনিক চিন্তার বিকাশ দ্রুত বৃদ্ধি পায়। এই জ্ঞান চর্চার প্রভাব শুধু উত্তর ভারতেই সীমাবদ্ধ ছিল না, বরং পূর্ব ভারত ও আজকের বাংলাদেশ অঞ্চলেও ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। বিশেষ করে পুণ্ড্রবর্ধন, সমতট এবং বঙ্গ অঞ্চলে ধর্মীয় শিক্ষা ও বৌদ্ধ শিক্ষা কেন্দ্রগুলোর মাধ্যমে জ্ঞান চর্চার একটি পরিবেশ তৈরি হয়েছিল এবং এই বৃহৎ জ্ঞান জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল নালন্দা। নালন্দা অবস্থিত ছিল বর্তমান ভারতের বিহার অঞ্চলে। এটি শুধু একটি বিশ্ববিদ্যালয় ছিল না, এটি ছিল পৃথিবীর ইতিহাসের অন্যতম প্রথম আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। নালন্দায় শুধু স্থানীয় শিক্ষার্থী নয়, বরং এশিয়ার বিভিন্ন অঞ্চল থেকে ছাত্ররা আসতেন। চীন, তিব্বত, কোরিয়া এবং মধ্য এশিয়ার বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষার্থীরা এখানে পড়তে আসত। এই সময়ে বিখ্যাত চীনা পরিব্রাজক হিউয়েন সাং নালন্দায় অধ্যয়ন করেছিলেন। নালন্দায় পড়ানো হতো এক বিস্তৃত জ্ঞানভাণ্ডার: বৌদ্ধ দর্শন, সংস্কৃত সাহিত্য, গণিত, জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসাশাস্ত্র, যুক্তিবিদ্যা এবং ব্যাকরণ। অর্থাৎ এটি ছিল একটি সম্পূর্ণ জ্ঞান কেন্দ্র। নালন্দার শিক্ষা ব্যবস্থা ছিল অত্যন্ত উন্নত। এখানে শিক্ষার্থীদের জন্য ছিল কঠোর ভর্তি পরীক্ষা, দীর্ঘমেয়াদী পাঠ্যক্রম, আবাসিক শিক্ষা ব্যবস্থা এবং গভীর আলোকচিত্র ভিত্তিক শিক্ষা পদ্ধতি। শিক্ষকরা শুধু পাঠদান করাতেন না, তারা শিক্ষার্থীদের চিন্তাশক্তি ও যুক্তিবোধ গড়ে তুলতেন। নালন্দার অন্যতম বিখ্যাত শিক্ষক ছিলেন শিলভদ্র, যিনি বৌদ্ধ দর্শনের একজন অসাধারণ পণ্ডিত ছিলেন। নালন্দার লাইব্রেরি ছিল সত্যিই বিস্ময়কর। এটি 3টি প্রধান অংশে বিভক্ত ছিল: ধর্মগঞ্জ, রত্নসাগর এবং রত্নদহি। এখানে হাজার হাজার নয়, বরং লক্ষাধিক পাণ্ডুলিপি সংরক্ষিত ছিল বলে ধারণা করা হয়। এই লাইব্রেরিগুলো ছিল প্রাচীন বিশ্বের সবচেয়ে বড় জ্ঞান ভাণ্ডারগুলোর একটি। নালন্দা শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, এটি ছিল জ্ঞানের এক আন্তর্জাতিক কেন্দ্র এবং এর ভিত্তি গড়ে ওঠে সেই স্থিতিশীলতার যুগে যা গুপ্ত সাম্রাজ্যের শাসনামলে তৈরি হয়েছিল। গুপ্ত যুগের রাজারা শিক্ষা ও সংস্কৃতিকে পৃষ্ঠপোষকতা দিতেন, ফলে জ্ঞান চর্চা দ্রুত বিকাশ লাভ করে। এই জ্ঞান চর্চার প্রভাব ধীরে ধীরে পূর্ব ভারত ও বাংলা অঞ্চলে পৌঁছে যায়, কারণ সেই সময়ে নদীপথ ছিল জ্ঞান ও সংস্কৃতি ছড়িয়ে পড়ার প্রধান মাধ্যম। গুপ্ত যুগে শিক্ষা ছিল শুধু ধর্মীয় নয়, বরং যুক্তিবাদ, বিজ্ঞান এবং দর্শনের সমন্বয়। এ কারণেই নালন্দার মতো প্রতিষ্ঠান জন্ম নিতে পেরেছিল। তবে ইতিহাসের নিয়ম অনুযায়ী কোনো স্বর্ণযুগই চিরস্থায়ী নয়। পরবর্তী সময়ে রাজনৈতিক অস্থিতিশীলতা এবং আক্রমণের কারণে নালন্দা ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু গুপ্ত যুগে এটি ছিল জ্ঞানের আলোকবর্তিতা যা পুরো এশিয়াকে আলোকিত করেছিল এবং এর প্রভাব শুধু ইতিহাসেই সীমাবদ্ধ নয়, আজও আধুনিক শিক্ষা ব্যবস্থায় তার ছাপ পাওয়া যায়। গুপ্ত যুগ তাই শুধু রাজাদের ইতিহাস নয়, এটি ছিল জ্ঞানের বিপ্লবের ইতিহাস। একটি সময় যখন পৃথিবী প্রথমবারের মতো সংগঠিতভাবে শিক্ষা, গবেষণা এবং আন্তর্জাতিক জ্ঞান বিনিময়ের পথে এগিয়ে যায়। প্রিয় বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তী পর্বটি অবশ্যই মিস করবেন না। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। পরবর্তী পর্বে আমরা প্রবেশ করব গুপ্ত সাম্রাজ্যের শেষ অধ্যায়ে,
যেখানে একের পর এক আক্রমণ, অভ্যন্তরীণ দুর্বলতা এবং এক গৌরবময় সাম্রাজ্যের পতনের গল্প ফুটে উঠবে। হুন আক্রমণ এবং গুপ্ত সাম্রাজ্যের পতন নিয়ে আমরা সর্বশেষ পর্বে অতি দ্রুত ফিরে আসব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।